জেনেভার আকাশে কূটনীতির নরম আলো। কথার টেবিলে বসেছিল তিন শক্তি, যুক্তরাষ্ট্র, ইরান ও রাশিয়া। লক্ষ্য ইরান সংকটের সুরাহা, রাশিয়া ইউক্রেন যুদ্ধের রক্তাক্ত অধ্যায়ের ইতি। কিন্তু ইতিহাস কি কখনো এত সহজে বাঁক নেয়? আলোচনা শেষ হতেই অন্য এক মঞ্চে শুরু হলো শক্তির মহড়া। ওমান সাগরের নীল জলে গর্জে উঠছে যৌথ নৌ অভিযান। তেহরান ও মস্কো একসঙ্গে নামছে সমুদ্রের দাবার ছকে। বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে এই মহড়া। ইরানের সংবাদ মাধ্যমের ঘোষণা, কূটনীতির পরপরই কামানের শব্দ। এর আগে হরমুজ প্রণালীতে শক্তি দেখিয়েছে ইরানের প্রভাবশালী বিপ্লবী গার্ড কোর। সেটি ছিল স্পষ্ট বার্তা, পারস্য উপসাগরে মার্কিন উপস্থিতি চ্যালেঞ্জহীন নয়। ইরানের সামরিক বাহিনীর মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল হাসান মাকসৌদুলু জানালেন, ওমান সাগর ও ভারত মহাসাগরের উত্তরাংশে যৌথ মহড়া হবে। কেন এই মহড়া? তেহরান ও মস্কোর ভাষ্য, সমুদ্র নিরাপত্তা জোরদার, নৌবাহিনীর সমন্বয় বৃদ্ধি। কিন্তু প্রশ্ন জাগে, এ কি কেবল নিরাপত্তা, নাকি এটি এক নীরব কূটনৈতিক জবাব? মহড়ার সময় নিরাপত্তার কারণে কয়েক ঘন্টার জন্য হরমুজ প্রণালী বন্ধ থাকবে। এই সরু জলপথ দিয়ে পৃথিবীর বিপুল জ্বালানি পরিবহন হয়। বিশ্ববাজারের শিরায় রক্ত সঞ্চালনের মতোই এই পথ। একে বন্ধ করা মানে বিশ্ব অর্থনীতির হৃদস্পন্দন থমকে দেয়া। জেনেভায় ইরান যুক্তরাষ্ট্রের দ্বিতীয় দফা আলোচনায় মধ্যস্থতা করেছে ওমান। প্রথম দফা হয়েছিল মাস্কাটে। পরমাণু ইস্যু বহুদিনের। গত বছর জুনে ইরান ইসরায়েল সংঘাতে সেই আলোচনা থেমে যায়। তখন ইরানের 3টি পরমাণু স্থাপনায় হামলা চালিয়েছিল যুক্তরাষ্ট্র। সেই ক্ষত শুকোয়নি এখনো। আর ঠিক এই সময়েই তেহরানের মসনদ থেকে উচ্চারিত হলো বজ্রনীনাদ। আয়াতুল্লাহ আলী খামেনি হুঁশিয়ারি দিলেন, পারস্য উপসাগরে মোতায়েন মার্কিন রণতরীগুলো সমুদ্রের তলদেশে ডুবিয়ে দেওয়া হতে পারে। তিনি বললেন, বিশ্বের সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনী এমন এক চপেটাঘাত খেতে পারে যেখান থেকে আর সেরে ওঠা যাবে না। এই বক্তব্য এসেছে এমন সময় যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সেনাবাহিনীকে বিশ্বের সবচেয়ে শক্তিশালী বলে দাবি করেছেন। সম্প্রতি উত্তেজনা বাড়ার পর যুক্তরাষ্ট্র পারস্য উপসাগরে মোতায়েন করেছে বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন এবং কয়েকটি ডেস্ট্রয়ার যুদ্ধজাহাজ। সমুদ্রের বুকে যেন ভাসমান দুর্গ। এই দৃশ্য যেন দুই স্রোতের সংঘর্ষ। একদিকে আলোচনার টেবিল, অন্যদিকে যুদ্ধজাহাজের ছায়া। একদিকে কূটনীতির হাসি, অন্যদিকে মহড়ার গর্জন। এই ঘটনা প্রবাহ কেবল সামরিক নয়, শক্তির মনস্তাত্ত্বিক খেলা। জেনেভার আলোচনার পরপরই যৌথ মহড়া শুরু করা মানে বিশ্বকে বার্তা দেয়া, আমরা কথা বলি কিন্তু প্রস্তুতিও রাখি। রাশিয়া ইউক্রেন যুদ্ধে পশ্চিমারা চাপে, ইরান নিষেধাজ্ঞা আর হুমকির বৃত্তে। দুই দেশের এই সমুদ্র সংলাপ আসলে ভূ রাজনীতির নতুন সমীকরণ। হরমুজ প্রণালী বিশ্ব জ্বালানির ধমনী, ওমান সাগর কৌশলগত সোপান, পারস্য উপসাগর শক্তির প্রদর্শন ক্ষেত্র। এই তিন জলের মিলন বিন্দুতে দাঁড়িয়ে এখন প্রশ্ন একটাই, জেনেভার আলোচনার কালি শুকানোর আগে কেন এই গর্জন? মধ্যপ্রাচ্যের মানচিত্র নীরবে বদলে যাচ্ছে, আর এই পরিবর্তনের কেন্দ্রে আছে একটি ছোট ঘাঁটি, আল তানফ। যুক্তরাষ্ট্র হঠাৎ করে দক্ষিণ সিরিয়ার কৌশলগত আল তানফ ঘাঁটি থেকে তাদের সেনা সরিয়ে নিয়েছে। প্রায় এক দশক ধরে সেখানে মার্কিন সেনারা অবস্থান করছিল। সিরিয়া, ইরাক ও জর্ডানের সংযোগস্থলে অবস্থিত এই ঘাঁটি ছিল অত্যন্ত সংবেদনশীল। এখন সেখানে আর কোনো মার্কিন সেনা নেই। সরঞ্জাম গুটিয়ে নেওয়া হয়েছে, কনভয় বেরিয়ে গেছে, নিয়ন্ত্রণ হস্তান্তর করা হয়েছে। সরকারি ব্যাখ্যা বলছে এটি কূটনৈতিক সমন্বয়ের অংশ। বাশার আল আসাদ সরকারের পতনের পর সিরিয়ার নতুন নেতৃত্বের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক উষ্ণ হয়েছে, নিষেধাজ্ঞা শিথিল হয়েছে, হোয়াইট হাউসে বৈঠক হয়েছে। সিরিয়া নাকি আবার আইএস বিরোধী জোটে যুক্ত হয়েছে। কাগজে কলমে সবকিছু সহযোগিতার গল্প, কিন্তু বাস্তবতা কি এত সরল? এই প্রত্যাহার ঘটেছে এমন এক সময়ে যখন ইরান প্রকাশ্যে হুঁশিয়ারি দিচ্ছে, উত্তেজনা বাড়লে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটিগুলো তাদের নিশানায় আসতে পারে। আর আল তানফ কোনো সাধারণ ঘাঁটি ছিল না। 2016 সালে স্থাপিত এই ঘাঁটি ছিল M2 মহাসড়কের পাশে, যা বাগদাদকে দামেস্কের সঙ্গে যুক্ত করে। এটি ছিল আইএস বিরোধী অভিযান পরিচালনার কেন্দ্র, সিরীয় বিরোধী যোদ্ধাদের প্রশিক্ষণ স্থল এবং ইরানের আঞ্চলিক প্রভাবের বিপরীতে একটি মার্কিন প্রতীকী অবস্থান। তাহলে প্রশ্ন ওঠে, এটি কি কৌশলগত পুনর্বিন্যাস নাকি চাপের মুখে পিছু হটা?
টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে প্রায় 15 দিন ধরে চুপিসালে সরঞ্জাম সরানো হচ্ছিল। কোনো নাটকীয় ঘোষণা হয়নি, ধীরে ধীরে ঘাঁটি খালি হয়েছে। এখন মার্কিন সেনারা জর্ডানে সরে গেছে এবং সেখান থেকেই সমন্বয় করছে। এদিকে সিরিয়ার নতুন নেতৃত্ব একাধিক শক্তির ভারসাম্য সামলাচ্ছে। একদিকে ওয়াশিংটনের সঙ্গে আলোচনা, অন্যদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক। পাশাপাশি কুর্দি নেতৃত্বাধীন মার্কিন সমর্থিত বাহিনীকে সিরীয় সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত করার আলোচনা চলছে। একই সময়ে খবর এসেছে হাজার হাজার আইএস বন্দীকে সিরিয়া থেকে ইরাকে স্থানান্তর করা হচ্ছে, অর্থাৎ নিরাপত্তা পরিস্থিতিও বদলাচ্ছে। এই প্রেক্ষাপটে ইরানের বক্তব্য আরও কড়া হয়েছে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ইসলামী বিপ্লবের ৪৭তম বার্ষিকীতে হাজারো মানুষের সামনে বলেছেন ইরান অতিরিক্ত দাবির কাছে মাথা নত করবে না। তিনি স্পষ্ট করেছেন ইরানের পারমাণবিক কর্মসূচি নির্ধারিত কাঠামোর বাইরে আলোচনার বিষয় নয়। ক্ষেপণাস্ত্র কর্মসূচি বা আঞ্চলিক জোট নিয়ে আলোচনা তারা মানবে না। তিনি আরও বলেছেন ইরান পারমাণবিক অস্ত্র চায় না এবং যে কোনো যাচাই প্রক্রিয়ার জন্য প্রস্তুত, কিন্তু যুক্তরাষ্ট্র যেন শর্ত চাপিয়ে দিতে না চায়। তার ভাষায়, যুক্তরাষ্ট্র শর্ত চাপিয়ে দিতে পারবে না। একই সঙ্গে তিনি বলেছেন ইরান শান্তি চায়, প্রতিবেশীদের সঙ্গে সংলাপে আগ্রহী, তবে আগ্রাসন হলে জবাবও দেয়া হবে। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো গত 1 বছরে উত্তেজনা অনেক বেড়েছে। যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে, পাল্টা হুমকিও এসেছে। এখন আবার আলোচনা শুরু হয়েছে, কিন্তু সেই আলোচনা দাঁড়িয়ে আছে সূক্ষ্ম ভারসাম্যের উপর। একদিকে মার্কিন ঘাঁটি খালি হচ্ছে, অন্যদিকে মার্কিন সামরিক সম্পদ এখনো অঞ্চলে সক্রিয়। ইরানও বার্তা দিচ্ছে তারা আলোচনায় প্রস্তুত, তবে চাপে নতি স্বীকার করবে না। তাহলে আসল প্রশ্ন কি? আল তানফ থেকে সরে আসা কি বড় সংঘাত এড়ানোর চেষ্টা, নাকি এটি বৃহত্তর কৌশলগত পুনর্বিন্যাস যেখানে যুক্তরাষ্ট্র দৃশ্যমান উপস্থিতি কমিয়ে প্রভাব বজায় রাখতে চায়? মধ্যপ্রাচ্যে আবারও যুদ্ধের গন্ধ। যুক্তরাষ্ট্র ও ইরানের আলোচনার টেবিলে টানটান উত্তেজনা। বাইরে কূটনীতি, ভেতরে কি যুদ্ধের প্রস্তুতি? নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে যখন যুক্তরাষ্ট্র ও ইরানের আলোচকরা পারমাণবিক সীমা নিয়ে উত্তপ্ত কূটনৈতিক আলোচনায় ব্যস্ত, তখন পেন্টাগনের যুদ্ধ পরিকল্পনাকারীরা সম্ভাব্য সামরিক সংঘাতের নানা দৃশ্যপট তৈরি করছে। অর্থাৎ আলোচনার পাশাপাশি যুদ্ধের হিসাব নিকাশও চলছে। প্রতিবেদন অনুযায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে ইরানের বিরুদ্ধে ভয়াবহ বিমান হামলার হুমকি দিলে পেন্টাগনের ভেতরে দ্বিধা তৈরি হয়। 11 ফেব্রুয়ারির অনুসন্ধানী প্রতিবেদনে বলা হয় ট্রাম্পের প্রকাশ্য কঠোর হুমকি যুক্তরাষ্ট্রের বাস্তব সামরিক প্রস্তুতির চেয়ে অনেক এগিয়ে ছিল। জটিল ও বড় আকারের সামরিক অভিযান চালানোর মতো প্রস্তুতি তখন পুরোপুরি ছিল না। সেই সময় মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটিতে ছড়িয়ে থাকা প্রায় 40,000 মার্কিন সেনা প্রয়োজনীয় বহুস্তর প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ও প্রতিরক্ষা ব্যবস্থার ঘাটতিতে ভুগছিল। ট্রাম্প যে বড় ধরনের আঘাত হানার কথা বলছিলেন তা কার্যকর করতে যে উন্নত যুদ্ধ বিমান দরকার সেগুলো তখন উপসাগরীয় অঞ্চলের কাছাকাছি অবস্থান করছিল না। জ্যেষ্ঠ জাতীয় নিরাপত্তা কর্মকর্তারা ট্রাম্পকে দ্রুত সামরিক পদক্ষেপ না নিতে পরামর্শ দেন। তারা বলেন বিভিন্ন ক্ষেত্রে বাহিনীকে প্রস্তুত হতে সময় দিতে হবে। তারা স্পষ্টভাবে সতর্ক করেন পেন্টাগনের আরও সময় দরকার আক্রমণ ও প্রতিরক্ষা দুই ধরনের সক্ষমতা শক্তিশালী করতে। এখন পরিস্থিতি বদলাচ্ছে। শক্তিশালী ইউএসএস আব্রাহাম লিঙ্কন ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ এখন ইরানের গুরুত্বপূর্ণ পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র অবকাঠামোর আঘাতের পরিসরে অবস্থান করছে। খবর অনুযায়ী ইরানি নজরদারি ড্রোন এই বিশাল যুদ্ধ জাহাজ বহরকে অনুসরণ করছে। এমনকি একটি ড্রোনকে সেখানে অবস্থানরত F-35 স্টেলথ যুদ্ধ বিমান গুলি করে ভূপাতিত করেছে। যুক্তরাষ্ট্রকে এখন হামলার ট্রিগার টানতে প্রস্তুত। বাইরে কূটনীতি চলছে, কিন্তু পেন্টাগন এই সময়টিকে ব্যবহার করছে বড় ধরনের হামলা সক্ষমতা গড়ে তুলতে। এখন যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলার পরিকল্পনায় রয়েছে ইরানের সুরক্ষিত ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র এবং বিস্তৃত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎপাদন স্থাপনায় নির্ভুল আঘাত। এছাড়া যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী বিশেষ বাহিনীর এলিট কমান্ডো মোতায়েনের বিষয়টিও বিবেচনা করছে। লক্ষ্য হতে পারে ইরানের গুরুত্বপূর্ণ সামরিক নেতৃত্ব ও নির্দিষ্ট স্থাপনা, অর্থাৎ শুধু আকাশ হামলা নয়, স্থল অভিযানের কথাও ভাবা হচ্ছে। নিউ ইয়র্ক টাইমস জানায় যুক্তরাষ্ট্র 8টি উন্নত গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার ও আক্রমণাত্মক সাবমেরিন মোতায়েন করেছে। এগুলো শত শত টমাহক ভূমি আক্রমণ ক্রুজ ক্ষেপণাস্ত্রে সজ্জিত। ট্রাম্প নিজেই পরমাণু শক্তি চালিত ইউএসএস জেরাল্ড আর ফোর্ড সুপার ক্যারিয়ারকে মধ্যপ্রাচ্যে পাঠানোর নির্দেশ দিয়েছেন, যা ইউএসএস আব্রাহাম লিঙ্কনের সঙ্গে যুক্ত হয়েছে।
পেন্টাগনের কর্মকর্তারা নিশ্চিত করেছেন এই অতিরিক্ত বিমানবাহী শক্তি দীর্ঘমেয়াদী উচ্চমাত্রার বিমান অভিযান চালাতে নমনীয় বিকল্প দেবে। যদি নির্দেশ আসে তাহলে টানা আকাশ আধিপত্য বজায় রাখা সম্ভব হবে। তবে যুক্তরাষ্ট্র শুধু আক্রমণের প্রস্তুতি নিচ্ছে না, প্রতিরক্ষাও জোরদার করছে। তারা আশঙ্কা করছে ইরান একই যুগে মধ্যপ্রাচ্যের 11টি ঝুঁকিপূর্ণ মার্কিন ঘাঁটিতে হামলা চালাতে পারে। তাই ইরাক, বাহরাইন, কুয়েত, জর্ডান ও কাতারে প্যাট্রিয়ট ও থার্ড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা দ্রুত পুনর্বিন্যাস করা হয়েছে। যুক্তরাষ্ট্রের বিমান বাহিনী 1 ডজনের বেশি অতিরিক্ত F-15E স্ট্রাইক ঈগল যুদ্ধ বিমান পাঠিয়েছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের ভেতরে থাকা B-2 স্পিরিট স্টেলথ বোমারু বিমান এবং অন্যান্য দূরপাল্লার কৌশলগত বোমারু বিমানকে উচ্চ সতর্কতায় রাখা হয়েছে। মহাকাশ এখন শুধু বিজ্ঞান বা গবেষণার জায়গা নয়, এটি হয়ে উঠেছে কৌশলগত শক্তির নতুন মঞ্চ। ঠিক এমন সময়েই ইরান তাদের মহাকাশ কর্মসূচিতে বড় অগ্রগতির ঘোষণা দিল। আর সেই ঘোষণা এসেছে স্টার্লিং বিতর্কের নতুন খবর প্রকাশের মাত্র কয়েকদিনের মাথায়। খবর অনুযায়ী ইরান তাদের প্রথম দেশীয় রাডার ইমেজিং নজরদারি স্যাটেলাইট তৈরি করেছে। এটি দূর অনুধাবন বা রিমোট সেন্সিং সক্ষমতায় একটি নতুন মাইলফলক। ইরান স্পেস এজেন্সির প্রধান হাসান সালারিয়া প্রেস টিভিকে দেয়া বক্তব্যে এই অগ্রগতির কথা জানান। ইরান বলছে তারা রাডার ইমেজিং স্যাটেলাইটের 2টি সংস্করণ তৈরি ও নকশা করেছে, রেড 1 এবং রেড 2। রেড 1 স্যাটেলাইটে ব্যবহার করা হবে সিনথেটিক অ্যাপারচার রাডার, যা প্রতি পিক্সেলে 50 মিটারের চেয়ে বেশি নির্ভুলতায় উচ্চ রেজলিউশনের ছবি তুলতে পারবে। সালারিয়া জানিয়েছেন প্রথম স্যাটেলাইটটি এখন সংযোজন পর্যায়ে রয়েছে এবং উন্মোচনের আগে চূড়ান্ত কারিগরি পরীক্ষা চলছে। অন্যদিকে রেড 2 স্যাটেলাইট আরও বেশি নির্ভুলতার জন্য তৈরি হচ্ছে। এর ইমেজিং নির্ভুলতা প্রতি পিক্সেলে 20 মিটারেরও কম হবে। ইরানের মহাকাশ গবেষণা প্রধান বলেন, আমরা বর্তমানে 2 শ্রেণীর রাডার ইমেজিং স্যাটেলাইট রেড 1 এবং রেড 2 নকশাও তৈরি করছি। রেড 1 স্যাটেলাইটে সিনথেটিক অ্যাপারচার রাডার রয়েছে, যা প্রতি পিক্সেলে 50 মিটারের চেয়ে বেশি রেজলিউশনে উচ্চমানের ছবি তৈরি করতে পারবে। রেড 2 স্যাটেলাইট, যার ইমেজিং নির্ভুলতা 20 মিটারেরও বেশি, ইরানিয়ান স্পেস রিসার্চ সেন্টার তৈরি করছে এবং আগামী কয়েক বছরের মধ্যে এটি প্রদর্শিত হবে। অর্থাৎ শুধু অপটিক্যাল ক্যামেরার উপর নির্ভর না করে এখন ইরান সব ধরনের আবহাওয়ায় নজরদারির সক্ষমতা অর্জন করতে চাইছে। বছরের পর বছর নিষেধাজ্ঞার চাপ থাকা সত্ত্বেও ইরান তাদের মহাকাশ কর্মসূচি দ্রুত এগিয়ে নিচ্ছে। নতুন নতুন ইমেজিং ও গবেষণা স্যাটেলাইট তৈরি করা হচ্ছে। ইরানি কর্মকর্তারা এবং রাষ্ট্র ঘনিষ্ঠ সংবাদ মাধ্যম দাবি করছে স্যাটেলাইট তৈরি ও উৎক্ষেপণে সক্ষম দেশগুলোর মধ্যে ইরান এখন বিশ্বের শীর্ষ 10 দেশের একটি। 13 ফেব্রুয়ারি ইরান তাদের প্রথম ভূস্থির কক্ষপথের স্যাটেলাইট জামজাম 1 সফলভাবে মহাকাশে পাঠিয়েছে। এই ঘোষণার সময়টিও গুরুত্বপূর্ণ। যুক্তরাষ্ট্রের এক প্রতিবেদনে স্টার্লিং সিস্টেম এবং ইরানের সাম্প্রতিক বিক্ষোভের সংযোগ নিয়ে নতুন তথ্য প্রকাশ হয়েছে। 12 ফেব্রুয়ারি ওয়াল স্ট্রিট জার্নাল জানায়, ইন্টারনেট বন্ধের সময় বিক্ষোভের চূড়ান্ত পর্যায়ে স্টার্লিং টার্মিনাল ইরানে পাচার করা হয়েছিল। প্রতিবেদনে বলা হয়, জানুয়ারিতে প্রায় 6000 স্টার্লিং টার্মিনাল ইরানে পাচার করা হয়, যাতে বিক্ষোভকারীরা স্যাটেলাইট ইন্টারনেট ব্যবহার করতে পারেন। বিক্ষোভ চলাকালে ইরান বড় আকারে স্টার্লিং সংযোগ বন্ধের উদ্যোগ নেয়। কিছু প্রতিবেদনে দাবি করা হয়েছে প্রায় 40,000 স্টার্লিং স্টেশন নিষ্ক্রিয় করা হয়। একই প্রতিবেদনে বলা হয়, মার্কিন কর্মকর্তারা দাবি করেছেন প্রায় 7000 স্টার্লিং টার্মিনাল স্টেট ডিপার্টমেন্ট কিনেছিল। ফলে বিষয়টি আরও কূটনৈতিক মাত্রা পায়। প্রতিবেদনে আরও বলা হয়, স্টার্লিং সরবরাহের বিষয়ে ট্রাম্প অবগত ছিলেন, তবে তিনি পরিকল্পনাটি অনুমোদন করেছিলেন কিনা তা স্পষ্ট নয়। বিক্ষোভ চলাকালে ইরান বড় আকারে স্টার্লিং সংযোগ বন্ধের চেষ্টা করে এবং দাবি ওঠে প্রায় 40,000 স্টার্লিং স্টেশন নিষ্ক্রিয় করা হয়েছে। যুক্তরাষ্ট্র কি ইরানের সঙ্গে দীর্ঘমেয়াদী যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে, নাকি এটি শুধুই শক্তি প্রদর্শন? নতুন স্যাটেলাইট ছবিগুলো সেই প্রশ্নকেই আবার সামনে এনেছে। চীনা বাণিজ্যিক স্যাটেলাইট ছবি দেখিয়েছে কাতারের আল উদেদ বিমান ঘাঁটিতে মার্কিন বিমান বাহিনীর KC-135 আকাশে জ্বালানি সরবরাহকারী ট্যাঙ্কার বিমানের উপস্থিতি বেড়েছে। মিলিটারি ওয়াচ ম্যাগাজিনের ওয়েবসাইট দাবি করেছে 15 জুন থেকে যুক্তরাষ্ট্র আটলান্টিক পেরিয়ে ব্যাপক হারে KC-135 ও KC-46 ট্যাঙ্কার মোতায়েন করেছে। তাদের মতে, আল উদেদ ঘাঁটিতে ট্যাঙ্কারের সংখ্যা বাড়া আসলে ইউরোপ ও মধ্যপ্রাচ্যে আকাশে জ্বালানি সরবরাহ সক্ষমতার বড় পুনর্বিন্যাসের অংশ।
প্রতিবেদন বলছে নতুন KC-46 কর্মসূচিতে বড় ধরনের প্রযুক্তিগত সমস্যার কারণে যুক্তরাষ্ট্র এখনও পুরনো KC-135 ট্যাঙ্কারের উপরই বেশি নির্ভর করছে। KC-46-এ রিমোট ভিশন সিস্টেমের ত্রুটি, রিফুয়েলিং বুমের সমস্যা এবং জ্বালানি লিকের ইতিহাস রয়েছে। এসব কারণে অতীতে ক্রয় প্রক্রিয়া স্থগিত করতে হয়েছে। এর মিশন সক্ষমতার হারও কম। ট্যাঙ্কার বাড়ানোর পাশাপাশি যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে বিপুল সামরিক সরঞ্জাম আগে থেকেই মোতায়েন করেছে। কাতারের আল উদেইদ এবং জর্ডানের মুওয়াফাক আল সালতি বিমান ঘাঁটি এই প্রস্তুতির দুটি প্রধান কেন্দ্র। অন্যদিকে কিছু মিডিয়া রিপোর্ট বলছে চীনা স্যাটেলাইট ছবি প্রকাশের উদ্দেশ্য হতে পারে ইরানকে সম্ভাব্য মার্কিন হামলা মোকাবিলায় শক্তিশালী করা এবং পাল্টা আঘাতের প্রস্তুতিতে সহায়তা করা। চীনা স্যাটেলাইট ছবি আরও দেখিয়েছে জর্ডানে মার্কিন সেনাবাহিনীর 3rd ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করা হয়েছে। মুওয়াফাক আল সালতি ঘাঁটিতে এই টার্মিনাল হাই অল্টিটিউড এরিয়া ডিফেন্স সিস্টেম দেখা গেছে। ওয়াশিংটন যদি আবার ইরানের সঙ্গে সংঘাতে জড়ায় তাহলে এই ঘাঁটি সামনের সারির প্রধান অপারেশন কেন্দ্র হতে পারে। একটি কৌশলগত বিষয়ক ওয়েবসাইট জানিয়েছে এই স্যাটেলাইট ছবি প্রকাশের সময় পারস্য উপসাগরের কাছে চীনা যুদ্ধজাহাজ মোতায়েনের অপ্রমাণিত খবরও সামনে আসে। প্রশ্ন উঠছে, চীন কি সম্ভাব্য হামলার তথ্য ইরানকে দিতে প্রস্তুত? প্রতিবেদন বলছে জর্ডানে 3rd মোতায়েনের তথ্য ইরান নিজের নজরদারি থেকে পেয়েছে নাকি চীন জানিয়েছে নাকি বাণিজ্যিক স্যাটেলাইট ছবি থেকেই জেনেছে তা পরিষ্কার নয়। তবে এই ছবি প্রকাশে ইঙ্গিত থাকতে পারে যে বেইজিং ওয়াশিংটন ও তার মিত্রদের বার্তা দিতে চাইছে তারা ইরানকে গোয়েন্দা সহায়তা দিতে পারে। মিলিটারি ওয়াচ ম্যাগাজিন বলছে কক্ষপথ ভিত্তিক নজরদারির উন্নতির ফলে এখন যুক্তরাষ্ট্রের সংবেদনশীল স্থল মোতায়েনও অনেকাংশে প্রকাশ্য দৃশ্যমান। যদিও কখনো কখনো স্যাটেলাইট জ্যামিংয়ের মতো চরম পদক্ষেপ নেওয়া হয়, তবুও বর্তমানে মার্কিন সেনাবাহিনীর কাছে মাত্র 8টি থার্ড ব্যাটারি এবং সীমিত সংখ্যক ক্ষেপণাস্ত্র প্রতিরোধ ব্যবস্থা রয়েছে। ফলে জর্ডানে একটি ব্যাটারি পাঠানো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। এদিকে খবর আছে চীনের পিপলস লিবারেশন আর্মি নেভি ওমান উপসাগর ও উত্তর ভারত উপসাগরে একটি টাইপ 055 গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার পাঠিয়েছে। এর সঙ্গে রয়েছে টাইপ 052D ডেস্ট্রয়ার এবং লিয়াওয়াং-1 নামের মহাকাশ ট্র্যাকিং ও নজরদারি জাহাজ। লিয়াওয়াং-1 সাধারণ জাহাজ নয়, এটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ, স্যাটেলাইট কার্যক্রম ও নৌ চলাচল দীর্ঘ দূরত্বে পর্যবেক্ষণ করতে পারে। টাইপ 055কে বিশ্বের অন্যতম সক্ষম ডেস্ট্রয়ার ধরা হয়। এই সমন্বয় একটি শক্তিশালী গোয়েন্দা প্যাকেজ তৈরি করে। বিশ্লেষকরা বলছেন যদি চীনা জাহাজগুলো যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের নৌ চলাচলের রিয়েল টাইম তথ্য সংগ্রহ করে, সেই তথ্য ইরানের কাছে গেলে সম্ভাব্য হামলায় চমক কমে যাবে। ইরান আরও কার্যকর পাল্টা আঘাতের প্রস্তুতি নিতে পারবে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবার খোলাখুলি ইরানের পাশে দাঁড়ালেন। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনা যখন চরমে, ঠিক তখনই পুতিন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে একটি বার্তা পাঠান। পুতিন তার বার্তায় লিখেছেন, রাশিয়া ও ইরানের সম্পর্ক বন্ধুত্বপূর্ণ এবং সুপ্রতিবেশী সুলভ। তিনি বলেন, বর্তমান সংকটপূর্ণ আন্তর্জাতিক পরিস্থিতিতে রাশিয়া ইরানের সার্বভৌমত্ব ও বৈধ স্বার্থ রক্ষার প্রচেষ্টাকে সমর্থন করে। শুধু তাই নয়, তিনি মস্কো ও তেহরানের মধ্যে সমগ্র কৌশলগত সহযোগিতা আরও জোরদারের আশাও ব্যক্ত করেন। এখন প্রশ্ন হলো, এই বার্তার সময়টা কেন এত গুরুত্বপূর্ণ? কারণ একই সময়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা দ্রুত বাড়ছে। পারমাণবিক চুক্তি নিয়ে আলোচনা চলছে, কিন্তু পরিবেশ শান্ত নয়, বরং মার্কিন সামরিক উপস্থিতি হঠাৎ করেই বেড়ে গেছে মধ্যপ্রাচ্যে। ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে ইরানের রেজিম চেঞ্জ বা সরকার পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন। তিনি বলেছেন, 47 বছর ধরে তারা শুধু কথা বলেছে, এ সময়ের মধ্যে আমরা অনেক প্রাণ হারিয়েছি। ট্রাম্পের বক্তব্যে স্পষ্ট, তিনি মনে করেন ইরানে নতুন সরকার আসা উচিত। যদিও কে ক্ষমতায় আসবে সে প্রশ্নে তিনি সরাসরি কিছু বলতে চাননি। সবচেয়ে বড় বার্তা এসেছে সামরিক দিক থেকে। যুক্তরাষ্ট্র ঘোষণা করেছে বিশ্বের সবচেয়ে বড় বিমানবাহী রণতরী USS জেরাল্ড R. ফোর্ডকে ক্যারিবীয় সাগর থেকে মধ্যপ্রাচ্যে পাঠানো হচ্ছে। এটি সেখানে থাকা অন্যান্য যুদ্ধ জাহাজের সঙ্গে যোগ দেবে। এর মানে হলো যুক্তরাষ্ট্র যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে, অন্তত সেই বার্তাই দিতে চাইছে। এই রণতরীর সঙ্গে হাজার হাজার সেনা, যুদ্ধ বিমান, গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার এবং আরও শক্তিশালী সামরিক সরঞ্জাম মোতায়েন করা হচ্ছে। মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, যদি প্রেসিডেন্ট ট্রাম্প হামলার নির্দেশ দেন, তাহলে সপ্তাহের পর সপ্তাহ ধরে সামরিক অভিযান চালানোর প্রস্তুতি রয়েছে। এবার পরিকল্পনা আগের চেয়ে জটিল। শুধু পারমাণবিক স্থাপনা নয়,
প্রয়োজনে ইরানের রাষ্ট্রীয় ও নিরাপত্তা স্থাপনাতেও হামলা হতে পারে। হোয়াইট হাউসের মুখপাত্র আনা কেলি বলেছেন, ইরান ইস্যুতে ট্রাম্পের সামনে সব বিকল্প খোলা আছে। তিনি বিভিন্ন মতামত শোনেন, কিন্তু শেষ সিদ্ধান্ত নেন জাতীয় নিরাপত্তার স্বার্থে। উত্তর ক্যারোলিনায় মার্কিন সেনাদের সামনে বক্তব্য দিতে গিয়ে ট্রাম্প বলেন, কখনো কখনো ভয় দেখানো দরকার, কারণ ভয়ই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্রের শক্তি এখন এতটাই বেড়েছে যে শত্রুরা ভয় পাচ্ছে। তবে এখানেই শেষ নয়। মার্কিন কর্মকর্তারা স্বীকার করেছেন, যদি যুক্তরাষ্ট্র হামলা চালায় তাহলে ইরানও পাল্টা জবাব দেবে। অর্থাৎ একবার শুরু হলে হামলা পাল্টা হামলার চক্র চলতেই পারে। ইরানের রিভলিউশনারি গার্ড আগেই সতর্ক করেছে, ইরানের ভূখণ্ডে আঘাত এলে তারা মধ্যপ্রাচ্যে থাকা যে কোনো মার্কিন সামরিক ঘাঁটিকে লক্ষ্যবস্তু বানাতে পারে। একদিকে রাশিয়া সরাসরি ইরানের পাশে দাঁড়াচ্ছে, অন্যদিকে যুক্তরাষ্ট্র দ্বিতীয় বিমানবাহী রণতরী পাঠাচ্ছে। কথার লড়াই চলছে, কিন্তু মাঠে প্রস্তুতি যুদ্ধে। ইতিহাস বলছে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা নতুন নয়, কিন্তু এবার পার্থক্য হলো মাঠে শক্তি প্রদর্শন অনেক বেশি দৃশ্যমান, আর তার সঙ্গে যুক্ত হয়েছে রাশিয়ার সমর্থন। ইরান কি সত্যিই পারমাণবিক চুক্তিতে নতুন নমনীয়তার ইঙ্গিত দিচ্ছে, নাকি এটা কৌশলগত চাপ তৈরির আরেকটা চাল? সম্প্রতি ইরান এমন কিছু বার্তা দিয়েছে যা আন্তর্জাতিক মহলে নতুন আলোচনা শুরু করেছে। বিবিসিকে দেয়া সাক্ষাৎকারে ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী মাজিদ তাখতরাভানচি বলেছেন, এখন বল আমেরিকার কোর্টে। অর্থাৎ যুক্তরাষ্ট্র যদি সত্যি চুক্তি করতে চায়, তাহলে প্রথম পদক্ষেপ নিতে হবে ওয়াশিংটনকে। ইরানের মূল শর্ত খুব পরিষ্কার, আগে অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে, তারপরেই তারা পারমাণবিক কর্মসূচিতে সীমাবদ্ধতা আনতে প্রস্তুত। তাখতারাভানচি জানিয়েছেন, ইরান 60% সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত নিয়ে আন্তর্জাতিক উদ্বেগ দূর করতে আলোচনায় রাজি। এমনকি প্রয়োজন হলে এই উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম রাসায়নিকভাবে পাতলা করার বিষয়েও প্রস্তুত আছে তেহরান। 60% সমৃদ্ধ ইউরেনিয়াম সরাসরি অস্ত্র মানে নয়, কিন্তু তার খুব কাছাকাছি। তাই এটি এখন পশ্চিমাদের প্রধান উদ্বেগ। ইরান আবারও দাবি করেছে, তাদের পারমাণবিক কর্মসূচি কেবল বেসামরিক জ্বালানি উৎপাদনের জন্য, তারা পারমাণবিক অস্ত্র বানাতে চায় না। তবে একই সঙ্গে তারা বলছে, কোনো চুক্তি হবে না যদি নিষেধাজ্ঞা থেকে বাস্তব ও তাৎক্ষণিক স্বস্তি না মেলে। অন্যদিকে যুক্তরাষ্ট্র সন্দিহান। মার্কিন কর্মকর্তারা অভিযোগ করছেন, ইরান আলোচনাকে ধীরে টেনে নিয়ে যাচ্ছে এবং আগেই নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি করছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, যুক্তরাষ্ট্র কূটনৈতিক সমাধান চায়, কিন্তু বাস্তবসম্মত ও টেকসই চুক্তি করা খুব কঠিন হবে। এখন প্রশ্ন, আসল খেলা কোথায়? একদিকে কূটনৈতিক আলোচনার কথা বলা হচ্ছে, অন্যদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল নতুন কৌশল নিচ্ছে, অর্থনৈতিক যুদ্ধ। সামরিক হুমকি দিয়ে ইরানের কাছ থেকে বড় ছাড় পাওয়া যায়নি, তাই এখন নজর দেওয়া হচ্ছে ইরানের অর্থনীতির দিকে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সম্প্রতি বৈঠকে অর্থনৈতিক চাপ আরও বাড়ানোর বিষয়ে একমত হয়েছেন। টার্গেট কি? ইরানের তেলের রপ্তানি, বিশেষ করে চীনে যে তেল যায় সেটাই এখন প্রধান লক্ষ্য। ইরানের মোট তেল রপ্তানির প্রায় 80% রাজস্ব আসে চীনের বাজার থেকে। মার্কিন কৌশল হলো, চীনের এই তেল কেনা বন্ধ করতে পারলে ইরানের অর্থনীতি দ্রুত চাপে পড়ে যাবে। এজন্য ট্রাম্প একটি নতুন নির্বাহী আদেশ জারি করেছেন। এতে বলা হয়েছে, যে দেশ মার্কিন নিষেধাজ্ঞা অমান্য করে ইরানের সঙ্গে বাণিজ্য চালাবে, তাদের উপর 25% পর্যন্ত শুল্ক আরোপ করা যেতে পারে। মানে শুধু ইরান নয়, ইরানের সঙ্গে ব্যবসা করা দেশগুলোকেও চাপে রাখা হবে। কিন্তু এখানেই ঝুঁকি আছে। বিশ্লেষকরা বলছেন, যদি ইরানের তেল রপ্তানি হঠাৎ বন্ধ হয়ে যায়, তাহলে তেহরান চরম পদক্ষেপ নিতে পারে, যেমন হরমুজ প্রণালীতে সামরিক উত্তেজনা সৃষ্টি করা। এই পথ দিয়েই বিশ্বের বড় অংশের তেল পরিবহন হয়। সেখানে অস্থিরতা তৈরি হলে বৈশ্বিক জ্বালানি বাজার কেঁপে উঠবে। আরেকটি বড় বিষয় হলো চীন। চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক আগেই উত্তপ্ত। যদি ইরান ইস্যুতে চীন সরাসরি মার্কিন চাপের মুখে পড়ে, তাহলে দুই সুপার পাওয়ারের প্রতিদ্বন্দ্বিতা আরও বাড়তে পারে। সুতরাং এখন পরিস্থিতি এমন, ইরান বলছে আগে নিষেধাজ্ঞা তুলে নিন, যুক্তরাষ্ট্র বলছে আগে পারমাণবিক কার্যক্রমে সীমা টানুন। ইসরায়েল চাইছে ইরানের ক্ষমতা কমাতে, চীন চাইছে ইরানের অর্থনৈতিক শ্বাসরোধ না হোক। মধ্যপ্রাচ্যের উত্তাপ এখন শুধু তেহরান আর ওয়াশিংটনের মধ্যে সীমাবদ্ধ নেই। এই আগুন ছড়িয়ে পড়ছে কাবুল থেকে বৈরুত, বাগদাদ থেকে সানা পর্যন্ত।
তালেবান স্পষ্ট বার্তা দিয়েছে, যদি যুক্তরাষ্ট্র ইরানের ওপর সামরিক হামলা চালায় তাহলে আফগানিস্তান ইরানের পাশে দাঁড়াবে। তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ ইরানের পশতু ভাষার রেডিওকে দেয়া সাক্ষাৎকারে বলেছেন, তারা যুদ্ধ চায় না, তারা সরাসরি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধে জড়াতে আগ্রহী নয়। কিন্তু যদি ইরান আক্রান্ত হয় তাহলে আফগান জনগণ নিজেদের সামর্থ্যের মধ্যে সংহতি ও সহযোগিতা দেখাবে। এটা সরাসরি যুদ্ধ ঘোষণা নয়, কিন্তু এটি একটি রাজনৈতিক অবস্থান। তালেবান আরও দাবি করেছে, গত জুনে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র জড়িত যে 12 দিনের সংঘাত হয়েছিল সেখানে ইরানই শেষ পর্যন্ত বিজয়ী হয়েছিল। তাদের মতে ইরানের আত্মরক্ষার অধিকার আছে এবং ভবিষ্যতেও তারা নিজেদের রক্ষা করতে পারবে। এই সমর্থন এমন সময় এলো যখন ইরানের আঞ্চলিক মিত্ররা নিজেদের অবস্থান আরও শক্ত করছে। ইয়েমেনে ইরান সমর্থিত হুথি গোষ্ঠী সামরিক মহড়া জোরদার করেছে। ইরাকের বিভিন্ন শিয়া মিলিশিয়া যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি দিয়েছে। কাতাইব হিজবুল্লাহ নামের একটি প্রভাবশালী ইরাকি সশস্ত্র গোষ্ঠী বলেছে, ইরানের ওপর হামলা হলে পূর্ণাঙ্গ যুদ্ধ শুরু হতে পারে। লেবাননেও হিজবুল্লাহ নেতৃত্ব ইরানের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছে। তারা বলছে, ইরানই তাদের প্রতিরোধ আন্দোলনের প্রধান ভরসা। অর্থাৎ যদি যুক্তরাষ্ট্র সরাসরি ইরানের ওপর হামলা করে তাহলে সংঘাত শুধু দুই দেশের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, এটি বহু দেশের মাটিতে ছড়িয়ে পড়তে পারে। ইরানের বার্তা, আমরা জানি কোথায় আঘাত করব। ইরানের কিছু টেলিভিশন চ্যানেল সম্প্রতি একটি অ্যানিমেটেড ভিডিও প্রকাশ করেছে। সেখানে জর্ডানের মুওয়াফাক সাউতি বিমান ঘাঁটি এর বিস্তারিত চিত্র দেখানো হয়। ভিডিওতে রানওয়ে, বিমান পার্কিং এলাকা, কৌশলগত স্থাপনা সবকিছু জুম করে দেখানো হয়েছে। অনেক বিশ্লেষক বলছেন এটি শুধু প্রতীকী নয়, এটি একটি সতর্কবার্তা। বার্তাটা পরিষ্কার, আমরা জানি কোথায় আঘাত করতে হবে। খবরে বলা হয়েছে ওই ঘাঁটিতে রয়েছে F-15 যুদ্ধ বিমান, F-35A স্টেলথ ফাইটার, A-10C আক্রমণ বিমান এবং ইলেকট্রনিক যুদ্ধের জন্য EA-18G গ্রাউলার। পাশাপাশি সেখানে যুক্তরাষ্ট্রের থার্ড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন রয়েছে বলে চীনা স্যাটেলাইট চিত্রে দেখা গেছে। এই ঘাঁটির অবস্থানও গুরুত্বপূর্ণ। এটি ইরাক, সিরিয়া, ইসরায়েল ও সৌদি আরবের কাছাকাছি, অর্থাৎ আঞ্চলিক সামরিক অভিযানের জন্য এটি একটি বড় কেন্দ্র। গত বছরের জুনে যুক্তরাষ্ট্রের B-2 বোমারু বিমান ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় হামলা চালায় বলে জানা যায়। এর জবাবে ইরান কাতারের আল উদেইদ ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল। সেই ঘটনার পর থেকেই ইরান বলে আসছে, তাদের ওপর হামলা হলে তারা অঞ্চলের মার্কিন ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তু বানাবে। এখন সেই হুমকি আবার সামনে আসছে। সবচেয়ে বড় ঝুঁকি হলো ভুল হিসাব, একটি ক্ষেপণাস্ত্র, একটি ড্রোন হামলা, একটি ভুল বোঝাবুঝি, এসব থেকেই বড় যুদ্ধ শুরু হতে পারে। পরিস্থিতি এমন জায়গায় দাঁড়িয়েছে যেখানে কাবুল থেকে বৈরুত পর্যন্ত এক ধরনের জোট তৈরি হয়েছে। সবাই সরাসরি যুদ্ধে নামবে না হয়তো, কিন্তু সবাই প্রস্তুতির বার্তা দিচ্ছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র অঞ্চলে সামরিক উপস্থিতি বাড়াচ্ছে। ফলে মার্জিন ফর মিসক্যালকুলেশন মানে ভুল সিদ্ধান্তের সুযোগ খুবই কম। ইরানের ব্যালিস্টিক মিসাইল, এটা এখন শুধু সামরিক বিষয় না, এটা রাজনৈতিক শক্তিরও প্রতীক। ওমানের মাস্কাটে যুক্তরাষ্ট্রের সঙ্গে উচ্চ পর্যায়ে বৈঠকে বসাচ্ছে ইরান, কিন্তু একটি জিনিস তারা পরিষ্কার করে দিয়েছে, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি কোনোভাবে আলোচনা টেবিলে আসবে না। তেহরানের বক্তব্য, এই মিসাইল ভান্ডার তাদের জাতীয় নিরাপত্তার মূল স্তম্ভ, এখানে আপোষের প্রশ্নই ওঠে না। কেন এত কঠোর অবস্থান? পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলোর তথ্য অনুযায়ী ইরানের হাতে বর্তমানে 3000-এরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রয়েছে। এদের মধ্যে অনেকগুলোর পাল্লা প্রায় 2000 কিলোমিটার বা তারও বেশি। মানে কি, পুরো ইসরায়েল, উপসাগরীয় অঞ্চল এবং মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সামরিক ঘাঁটি সবই এই মিসাইলের আওতায়। এটা শুধু সংখ্যার খেলা না, প্রযুক্তিও গুরুত্বপূর্ণ। সম্প্রতি ইরান খোরামশার 4 নামের একটি ক্ষেপণাস্ত্র প্রদর্শন করেছে। দাবি করা হচ্ছে এটি উচ্চ গতিতে উঠতে পারে এবং আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিতে সক্ষম। এছাড়া সেজেল, ইমাদ এবং শাহাব 3 এর মতো ক্ষেপণাস্ত্র আগেই তাদের ভান্ডারে ছিল। এগুলো মিলিয়ে ইরান এমন একটি প্রতিরোধ ব্যবস্থা তৈরি করেছে যা সরাসরি হামলা ঠেকানোর ক্ষমতা রাখে বলে তারা মনে করে। 2025 সালের জুন মাসে ইসরায়েলের সঙ্গে 12 দিনব্যাপী সংঘাত এই শক্তির বাস্তব পরীক্ষা হয়ে দাঁড়ায়। ইসরায়েল বলেছিল তারা ইরানের বহু লঞ্চার ধ্বংস করেছে, কিন্তু যুদ্ধের ফলাফল বিশ্লেষণ করলে দেখা যায় ইরানের একাধিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ভেদ করে কেন্দ্র ও উত্তরাঞ্চলে আঘাত হেনেছিল।
এই সংঘাতের পর আন্তর্জাতিক বিশ্লেষকদের ধারণা ইরান তাদের ক্ষেপণাস্ত্র কর্মসূচি আরও দ্রুত গতিতে এগিয়েছে। বিভিন্ন গোয়েন্দা প্রতিবেদনে বলা হচ্ছে তেহরান এখন প্রতি মাসে কয়েকশো ব্যালিস্টিক মিসাইল তৈরি করতে পারে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো তাদের মিসাইল সিটি। এগুলো ভূগর্ভস্থ বিশাল টানেল নেটওয়ার্ক, যেখানে ক্ষেপণাস্ত্র সংরক্ষণ করা হয়। ফলে বিমান হামলা করলেও সব ধ্বংস করা কঠিন। অর্থাৎ শুধু অস্ত্র নয়, সংরক্ষণ ব্যবস্থাও কৌশলগতভাবে শক্তিশালী করা হয়েছে। এবার আসি কূটনীতির দিকে। বর্তমান ট্রাম্প প্রশাসন ওমান আলোচনায় ইরানের সাথে 5টি কঠিন শর্ত দিয়েছে। এর মধ্যে রয়েছে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি পুরোপুরি বন্ধ করা। কিন্তু সামরিক বিশেষজ্ঞদের মতে এই ক্ষেপণাস্ত্রগুলোই ইরানের প্রধান প্রতিরক্ষা ঢাল, কারণ ইরানের বিমান বাহিনী তুলনামূলকভাবে দুর্বল এবং আধুনিক যুদ্ধ বিমান কম। তাই দূরপাল্লার ক্ষেপণাস্ত্রই তাদের সবচেয়ে কার্যকর প্রতিরোধ ব্যবস্থা। এই বাস্তবতায় ইরান যদি মিসাইল কর্মসূচি ছেড়ে দেয়, তাহলে তারা সরাসরি বিদেশি আক্রমণের ঝুঁকিতে পড়তে পারে, এমনটাই মনে করছেন অনেক বিশ্লেষক। ইরানের কর্মকর্তারাও স্পষ্ট করে দিয়েছেন এই ইস্যুতে চাপ দিলে আলোচনা ভেস্তে যেতে পারে। অর্থাৎ কূটনৈতিক সমাধানের দরজা বন্ধ হয়ে গেলে মধ্যপ্রাচ্যে নতুন করে বড় অস্থিরতা তৈরি হতে পারে। ইরানের ব্যালিস্টিক মিসাইল ভান্ডার শুধু বড় নয়, কৌশলগতভাবেও গুরুত্বপূর্ণ। এটি তাদের প্রতিরোধ নীতির কেন্দ্রবিন্দু। নিষেধাজ্ঞা, আঞ্চলিক সংঘাত এবং আন্তর্জাতিক চাপ সবকিছুর মাঝেও তেহরান এই কর্মসূচি আরও শক্ত করেছে। একদিকে শক্তিশালী মিসাইল বহর, অন্যদিকে কঠিন কূটনৈতিক চাপ। মধ্যপ্রাচ্যের রাজনীতিতে এখন এই দুই শক্তির টানাপোড়েনই ভবিষ্যৎ নির্ধারণ করবে। মধ্যপ্রাচ্যে যুদ্ধের আশঙ্কা যত বাড়ছে, একটি প্রশ্ন তত জোরে উঠছে: ইরানকে আক্রমণ করা কি সত্যি এত সহজ? 2025 সালের জুনে 12 দিনের যুদ্ধে ইসরায়েল ইরানের আকাশ সীমায় বড় ধরনের আধিপত্য দেখিয়েছিল। ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও ক্ষতিগ্রস্ত হয়। শীর্ষ সামরিক কমান্ডারদের গুপ্ত হত্যা করা হয়। লেবানন ও গাজায় ইরানপন্থী গোষ্ঠীগুলোকেও দুর্বল করা হয়। উপর থেকে দেখলে মনে হতে পারে ইরান দুর্বল হয়ে গেছে, কিন্তু বাস্তবতা এত সরল না। ওয়াশিংটনের অনেক থিঙ্ক ট্যাঙ্ক এখন সতর্ক করছে ইরানকে আক্রমণ করলে ফলাফল ইরাক যুদ্ধের চেয়েও ভয়াবহ হতে পারে। 2003 সালে ইরাক আক্রমণকে সহজ ভাবা হয়েছিল, কিন্তু সেই সিদ্ধান্তের পর জন্ম নেয় ISIS, শুরু হয় দীর্ঘ অস্থিরতা। ইরানের ক্ষেত্রেও যদি একই ধরনের হঠকারী পদক্ষেপ নেওয়া হয়, তাহলে ঢোকার রাস্তা থাকলেও বের হওয়ার পথ বন্ধ হয়ে যেতে পারে। ইরানের প্রথম বড় শক্তি ভূগোল। হরমুজ প্রণালী বিশ্ব অর্থনীতির এক গুরুত্বপূর্ণ ধমনী। বিশ্বের প্রায় 1/5 তেল এই সরু জলপথ দিয়ে যায়। ইরান এই পথের একদম পাশে অবস্থান করছে। তারা চাইলে ডুবোমাইন, উপসাগরীয় ক্ষেপণাস্ত্র এবং দ্রুতগামী নৌকা দিয়ে এই পথ অচল করতে পারে। যদি হরমুজ বন্ধ হয়, তাহলে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত সবাই বড় ধাক্কা খাবে। তেলের দাম আকাশ ছোঁয়া হবে। বিশ্বজুড়ে জ্বালানি সংকট তৈরি হবে। এই কারণেই অনেক আঞ্চলিক মিত্র সরাসরি যুদ্ধে জড়াতে ভয় পায়। দ্বিতীয় শক্তি ক্ষেপণাস্ত্র ও ড্রোন। ইরানের বিমান বাহিনী হয়তো আধুনিক না, কিন্তু তাদের ক্ষেপণাস্ত্র ভান্ডার বিশাল। 2025 সালের যুদ্ধে তারা প্রায় 500টি ক্ষেপণাস্ত্র ছুড়েছিল ইসরায়েলের দিকে। এর কিছু আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে লক্ষ্যবস্তুতে আঘাত করে। বিভিন্ন গবেষণা সংস্থার মতে ইরানের কাছে হাজার হাজার ব্যালিস্টিক ও ক্রুজ মিসাইল রয়েছে। এগুলোর রেঞ্জ 2 থেকে 2500 কিলোমিটার পর্যন্ত। মানে মধ্যপ্রাচ্যে থাকা প্রায় 18টি মার্কিন সামরিক ঘাঁটি এখন এই রেঞ্জের ভেতরে। যুদ্ধের পর ইরান উৎপাদন আরও বাড়িয়েছে। প্রতি মাসে কয়েকশো ব্যালিস্টিক মিসাইল তৈরির সক্ষমতা অর্জন করেছে বলে খবর। কঠিন জ্বালানি ব্যবহার করে উৎক্ষেপণের সময়ও কমিয়ে আনাচ্ছে কয়েক ঘন্টা থেকে কয়েক মিনিটে। খাইবার শিকান, ফাতা 1, ফাতা 2 এমন কিছু ক্ষেপণাস্ত্র উচ্চ গতিতে ও আঁকা বাঁকা পথে চলতে পারে বলে দাবি করা হয়। এগুলো রাডার ফাঁকি দিতে পারে। তৃতীয় শক্তি অপ্রচলিত নৌকৌশল। ইরানের নৌবাহিনী বড় বড় জাহাজের উপর নির্ভরশীল নয়, বরং ছোট দ্রুতগামী নৌযান ও মিনি সাবমেরিন ব্যবহার করে। ইসলামী বিপ্লবী গার্ড কোরের হাতে রয়েছে গাদের ক্লাস মিনি সাবমেরিন, যা অগভীর পানিতে কাজ করতে পারে। এছাড়া সমুদ্র মাইন পেতে দেয়া বা ক্রুজ মিসাইল ছোড়ার সক্ষমতাও আছে। বড় মার্কিন বিমানবাহী রণতরী শক্তিশালী হলেও শত শত ছোট বোট ও ড্রোনের ঝাঁক তাদের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। চতুর্থ বিষয় অপ্রতিসম যুদ্ধ।
ইরান সরাসরি মুখোমুখি যুদ্ধে যুক্তরাষ্ট্রকে হারাতে পারবে না এটা তারা জানে, কিন্তু তারা প্রতিপক্ষকে এমন ক্ষতি করতে পারে যা রাজনৈতিকভাবে অসহনীয় হয়ে উঠবে। কয়েক হাজার সেনা হতাহতের ঝুঁকি, তেল অবকাঠামো ধ্বংস, আঞ্চলিক অস্থিরতা, এসবের প্রভাব শুধু যুদ্ধক্ষেত্রে সীমাবদ্ধ থাকবে না। আরেকটি বাস্তবতা হলো ইরানের সামরিক অবকাঠামোর বড় অংশ ভূগর্ভস্থ বাংকারে, ফলে পুরো সক্ষমতা ধ্বংস করা কঠিন। মধ্যপ্রাচ্যে আবারও যুদ্ধের গন্ধ, আর সেই গন্ধের কেন্দ্রবিন্দু ইরান। যুক্তরাষ্ট্র তাদের সবচেয়ে শক্তিশালী যুদ্ধজাহাজগুলোর একটি এই অঞ্চলে পাঠাচ্ছে। বিশ্বের সবচেয়ে বড় বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ড এখন মধ্যপ্রাচ্যের পথে। এটি যোগ দেবে আগে থেকেই আরব সাগরে মোতায়েন থাকা ইউএসএস আব্রাহাম লিঙ্কনের সঙ্গে, অর্থাৎ ইরানের খুব কাছেই থাকবে দুটি পূর্ণাঙ্গ মার্কিন ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ। প্রশ্ন হচ্ছে, কেন এখন? কারণ ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে উত্তেজনা আবারও তীব্র হয়ে উঠেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে দ্রুত চুক্তিতে আসার জন্য চাপ দিচ্ছেন। তিনি সতর্ক করে বলেছেন, যদি কোনো সমঝোতা না হয় তাহলে পরিস্থিতি ইরানের জন্য খুবই কঠিন হয়ে উঠবে। যদিও তিনি এটাও বলেছেন, তিনি আলোচনার পথ বন্ধ করতে চান না। তার ভাষায়, চুক্তি হলে ভালো, না হলে দ্বিতীয় ধাপ খুব কঠিন হবে। সম্প্রতি ওমানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পরোক্ষ আলোচনা হয়েছিল, কিন্তু এরপর আর কোনো নতুন বৈঠক হয়নি। এর মধ্যেই ইরানি কর্মকর্তারা উপসাগরীয় দেশগুলোতে ঘুরে ঘুরে বার্তা আদান প্রদান করছেন। এই সামরিক মোতায়েনের খবর প্রথম প্রকাশ করে নিউ ইয়র্ক টাইমস। বিষয়টি শুধু একটি জাহাজ পাঠানো নয়, এটি বড় ধরনের সামরিক বার্তা। কারণ জেরাল্ড আর ফোর্ডকে গত অক্টোবরেই ক্যারিবীয় অঞ্চলে পাঠানো হয়েছিল, যেখানে ভেনেজুয়েলার নেতা নিকোলাস মাদুরোকে আটক করার অভিযানে এটি ব্যবহৃত হয়। সেখান থেকে এত দ্রুত মধ্যপ্রাচ্যে পাঠানো স্পষ্ট ইঙ্গিত ওয়াশিংটন পরিস্থিতিকে খুব গুরুত্ব দিচ্ছে। অন্যদিকে ইরানও চুপ নেই। ইরানি নৌবাহিনীর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল শামরাম ইরানি বলেছেন, আঞ্চলিক জলসীমায় শত্রুপক্ষের সব নড়াচড়া তারা নজর রাখছেন। তার দাবি, ইরানের প্রতিরোধ ক্ষমতা যথেষ্ট শক্তিশালী। তিনি আরও বলেন, দেশের জাহাজ চলাচলের অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করা নৌবাহিনীর অন্যতম অগ্রাধিকার। তার মতে, ইরানি নৌবাহিনী এখন আন্তর্জাতিক পর্যায়ে প্রভাবশালী শক্তি হিসেবে কাজ করছে এবং বিভিন্ন বহুজাতিক মহড়ায় অংশ নিচ্ছে। এদিকে উপসাগরীয় আরব দেশগুলো সতর্ক করছে, ইরানে হামলা হলে পুরো অঞ্চলে বড় যুদ্ধ ছড়িয়ে পড়তে পারে। মধ্যপ্রাচ্য এখনও গাজায় ইসরায়েল হামাস সংঘাতের অভিঘাত কাটিয়ে উঠতে পারেনি। এর মধ্যে নতুন করে ইরানকে ঘিরে সংঘাত শুরু হলে পরিস্থিতি ভয়াবহ হতে পারে। ট্রাম্প সম্প্রতি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে দীর্ঘ বৈঠক করেছেন। সেখানে ইরান নিয়ে আলোচনা হয়। ইসরায়েল চায় ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি ও সশস্ত্র গোষ্ঠীগুলোর প্রতি সমর্থন বন্ধে আরও কঠোর শর্ত আরোপ করা হোক। ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, পেন্টাগন আরেকটি বিমানবাহী রণতরী প্রস্তুত রাখার নির্দেশ দিয়েছে। ইউএসএস জর্জ এইচ.ডব্লিউ. বুশ, যা বর্তমানে ভার্জিনিয়ার উপকূলে মহড়া শেষ করছে, সেটিও মোতায়েনের তালিকায় রয়েছে। যদিও এখনও চূড়ান্ত আদেশ দেওয়া হয়নি, তবে মার্কিন কর্মকর্তারা বলছেন, প্রয়োজন হলে কয়েক ঘন্টার মধ্যেই সিদ্ধান্ত আসতে পারে। ট্রাম্প নিজেও স্বীকার করেছেন, তিনি আরেকটি ক্যারিয়ার পাঠানোর কথা ভাবছেন। তার ভাষায়, আমাদের একটি আর্মাডা সেখানে যাচ্ছে, আরেকটিও যেতে পারে। সব মিলিয়ে চিত্রটা পরিষ্কার, একদিকে কূটনীতি, অন্যদিকে শক্তির প্রদর্শন। পারস্য উপসাগরে আবারও মার্কিন যুদ্ধজাহাজের গর্জন শোনা যেতে পারে। প্রশ্ন হলো, এই শক্তি প্রদর্শন কি ইরানকে আলোচনা টেবিলে আনবে, নাকি পরিস্থিতি আরও বিস্ফোরক হয়ে উঠবে? পারস্য উপসাগরে উত্তেজনা বাড়ছে। একদিকে মার্কিন যুদ্ধজাহাজ, অন্যদিকে ইরানের কড়া ভাষণ। প্রশ্ন হচ্ছে, এটা কি আরেকটি যুদ্ধের পূর্বাভাস? ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ইসলামী বিপ্লবের বার্ষিকীতে ভাষণ দিয়েছেন। তিনি সারা দেশে হওয়া গণসমাবেশের প্রশংসা করে বলেছেন, ইসলামী প্রজাতন্ত্র আগের চেয়ে আরও শক্তিশালী, আরও শত্রুরা হতাশ। মার্কিন চাপকে তিনি উপহাস করেছেন এবং নতুন যুদ্ধের আশঙ্কা খারিজ করে দিয়েছেন। তার বার্তা পরিষ্কার, ইরান ভয় পায় না। কিন্তু একই সময় আরেকটি ছবি দেখা যাচ্ছে, যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে দ্বিতীয় একটি বিমানবাহী রণতরী পাঠানোর প্রস্তুতি নিচ্ছে বলে খবর। যদিও আনুষ্ঠানিক নির্দেশ এখনো দেওয়া হয়নি, তবে মার্কিন কর্মকর্তারা বলছেন প্রস্তুতি চলছে। ইতিমধ্যে যুদ্ধবিমান, যুদ্ধজাহাজ এবং বহুস্তরীয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অঞ্চলটিতে মোতায়েন আছে। আরেকটি ক্যারিবীয় যোগ হলে মার্কিন নৌ উপস্থিতি আরও শক্তিশালী হবে।
এখন মূল প্রশ্ন, কেন এই শক্তির প্রদর্শন? কারণ ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চলছে, কিন্তু তা খুবই নাজুক অবস্থায়। সামান্য ভুল হিসাব পুরো প্রক্রিয়া ভেঙে দিতে পারে। এই প্রেক্ষাপটে তুরস্ক গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান ফাইন্যান্সিয়াল টাইমসকে দেয়া সাক্ষাৎকারে বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইরান দুই পক্ষই আপোষ করতে প্রস্তুত বলে মনে হচ্ছে। তবে তিনি সতর্ক করেছেন, যদি আলোচনা শুধু পারমাণবিক কর্মসূচির বাইরে গিয়ে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি পর্যন্ত বিস্তৃত করা হয়, তাহলে নতুন যুদ্ধের ঝুঁকি তৈরি হতে পারে। তিনি আরও বলেন, অঞ্চলটি আরেকটি যুদ্ধ সহ্য করতে পারবে না। এমনকি সংঘাত হলেও সরকার পরিবর্তন হবে, এই ধারণাও তিনি নাকচ করেছেন। তার মতে, অবকাঠামো ক্ষতিগ্রস্ত হতে পারে, কিন্তু রাজনৈতিক ব্যবস্থা টিকে থাকবে। একটি গুরুত্বপূর্ণ তথ্যও তিনি জানিয়েছেন, জুন মাসের যুদ্ধের সময় এক রাতে মার্কিন রাজনীতিক মার্কো রুবিও তুরস্ককে ফোন করে সতর্ক করেছিলেন, কয়েক ঘন্টার মধ্যে যে কোনো কিছু ঘটতে পারে। সেই সময় ওমানে যুক্তরাষ্ট্র ইরানের বৈঠকের তারিখ নির্ধারিত ছিল, কিন্তু বৈঠকে বসেছিল আমেরিকানরা আর হামলা চালিয়েছিল ইসরায়েল। এই ঘটনায় দেখায় কত দ্রুত পরিস্থিতি বদলে যেতে পারে। অন্যদিকে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন, যুক্তরাষ্ট্র এখনও কূটনৈতিক সমাধান চায়, কিন্তু যদি চুক্তি না হয় তাহলে আরেকটি বিকল্প টেবিলে আছে, অর্থাৎ সামরিক পদক্ষেপ পুরোপুরি বাতিল হয়নি। তার স্পষ্ট কথা, ইরান যেন কখনো পারমাণবিক অস্ত্র না পায়, সেটাই মূল লক্ষ্য। ইরানও নিজের লাল দাগ টেনে দিয়েছে। ইরানি কর্মকর্তারা সতর্ক করেছেন, বিশেষ করে ইসরায়েলের পক্ষ থেকে কোনো হামলা হলে তার জবাব হবে চূর্ণকারী। তারা বলছে, ইসরায়েলের কোনো পদক্ষেপ মার্কিন সমন্বয় ছাড়া সম্ভব নয়, তাই আক্রমণ হলে জবাবও হবে বড় এবং অনুতাপজনক। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুক্তরাষ্ট্রে গিয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে আলোচনা করবেন। তার মতে, ইরানকে নিয়ে আলোচনার কিছু নীতিমালা থাকা উচিত, যা শুধু ইসরায়েলের নয়, পুরো মধ্যপ্রাচ্যের নিরাপত্তার জন্য জরুরি। ইরান যেন একটি উত্তপ্ত আগ্নেয়গিরি, ভেতরে জমে আছে ক্ষোভ, অসন্তোষ আর রাগ। আর সেই আগুনে ঘি ঢালছে বিদেশি শক্তিগুলো, এমনটাই দাবি করছে ইরান সরকার। ইরানের সাম্প্রতিক যে আন্দোলন শুরু হয়েছে তা প্রথমে ছিল তুলনামূলক শান্তিপূর্ণ। মানুষ রাস্তায় নেমেছিল নিজেদের দাবি নিয়ে, কিন্তু সময় গড়ানোর সঙ্গে সঙ্গে সে আন্দোলন সহিংস রূপ নিতে শুরু করে। বিভিন্ন শহরে সরকারি ভবন, অবকাঠামো এবং নিরাপত্তা বাহিনীর ওপর হামলার ঘটনা ঘটে। ইরান সরকারের বক্তব্য পরিষ্কার, তাদের দাবি এই আন্দোলনকে কাজে লাগিয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে বিদেশি শত্রুরা, বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এই মুহূর্তে সবচেয়ে বড় চাপে আছেন। তিনি একজন কঠোর শাসক, এটা সত্য। তার শাসন ব্যবস্থায় ব্যক্তিকেন্দ্রিক ক্ষমতার প্রভাব প্রবল, কিন্তু একই সঙ্গে তিনি অভিজ্ঞ ও লড়াকু রাজনীতিবিদও। ইরানের বিপ্লব, যুদ্ধ, নিষেধাজ্ঞা সব ঝড় পেরিয়েই তিনি এখানে পৌঁছেছেন। এখন পুরো জনস্রোতের বিপরীতে দাঁড়িয়ে একাই লড়াই করছেন খামেনি। এই অবস্থায় বিক্ষোভ নিয়ন্ত্রণে নামানো হয়েছে বিশেষ নিরাপত্তা অভিযান। ইরানের আইনশৃঙ্খলা বাহিনী ফারাজা দাবি করেছে, দক্ষিণাঞ্চলীয় বন্দর নগরী বুশেহর থেকে প্রায় ৬০০টি অস্ত্র উদ্ধার করা হয়েছে। এই অস্ত্রগুলো নাকি পাচার করা হচ্ছিল রাজধানী তেহরানে। ফারাজার মতে, যদি এসব অস্ত্র তেহরানে পৌঁছাতো তাহলে বড় ধরনের নগরযুদ্ধ এবং ভয়াবহ প্রাণহানি ঘটতে পারত। এই অভিযানে অন্তত ২ জন সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে বলেও জানানো হয়। একই সঙ্গে ইরানের গোয়েন্দা সংস্থাগুলো আরও একটি গুরুতর দাবি করেছে। তারা বলছে, একটি সশস্ত্র সন্ত্রাসী চক্রকে শনাক্ত ও ভেঙে দেওয়া হয়েছে, যারা সাধারণ মানুষ ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের হত্যা করার পরিকল্পনা করছিল। আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিম জানিয়েছে, এই চক্রটি নাকি ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ দ্বারা প্রশিক্ষিত ছিল। তাদের নগরযুদ্ধের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছিল। ইরানি গণমাধ্যমের দাবি অনুযায়ী এই সন্ত্রাসীরা সাম্প্রতিক বিক্ষোভকে ঢাল হিসেবে ব্যবহার করে রাজধানীর বিভিন্ন এলাকায় সশস্ত্র হামলা চালায়। তাদের হাতে ছিল AK-47 রাইফেল, শর্টগান এবং অন্যান্য আগ্নেয়াস্ত্র। নিরাপত্তা বাহিনীর প্রকাশিত ছবিতে দেখা যায়, সন্ত্রাসীরা একে অপরের সঙ্গে যোগাযোগের জন্য স্যাটেলাইট ফোন ব্যবহার করছিল। ইরানের দাবি, এই অস্ত্র ও প্রযুক্তির মাধ্যমেই তারা সমন্বিত হামলা চালিয়ে পরিস্থিতি আরও ভয়াবহ করার চেষ্টা করেছিল। আরও গুরুতর অভিযোগ হলো, এই চক্র নাকি সামরিক ও পুলিশ সদর দপ্তরে হামলা চালিয়ে সেখান থেকে অস্ত্র লুট করে এবং সেগুলো অন্য দাঙ্গাকারীদের মধ্যে বিতরণ করেছিল। উদ্দেশ্য ছিল একটাই, শহরের ভেতরে সহিংসতা নিয়ন্ত্রণের বাইরে নিয়ে যাওয়া। ইরান সরকার বরাবরই বলে আসছে, এই অস্থিরতার পেছনে বিদেশি শক্তির হাত রয়েছে। তারা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে সরাসরি দায়ী করছে।
এমনকি সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওর একটি সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্টের কথাও তুলে ধরা হয়েছে, যেখানে ইরানের রাস্তায় বিক্ষোভকারীদের পাশে মোসাদ এজেন্টদের উপস্থিতির ইঙ্গিত দেওয়া হয়েছিল বলে দাবি করছে ইরানি পক্ষ। এছাড়াও ফার্সি ভাষায় প্রকাশিত কিছু অনলাইন বার্তায় বিক্ষোভকারীদের রাস্তায় নামার আহ্বান জানানো হয়েছিল, যেগুলো মোসাদের সঙ্গে যুক্ত বলে দাবি ইরানের। কাতারের সতর্ক বার্তা, যুক্তরাষ্ট্রকে মধ্যপ্রাচ্যে তার সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘাঁটি হারাতে যাচ্ছে। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি নিয়ে নতুন করে বড় প্রশ্ন উঠে এসেছে। কাতার থেকে আসা একটি মন্তব্য এখন ওয়াশিংটনে আলোড়ন তুলছে। বার্তাটি খুব সরাসরি, আপনারা এখানে মালিক নন, আপনারা কেবল ভাড়াটে। এই মন্তব্যটি এসেছে কাতারের শাসক পরিবারের একজন প্রভাবশালী সদস্য খালিদ বিন জাসিম আল থানির কাছ থেকে। তিনি ইঙ্গিত দিয়েছেন, চাইলে কাতার যে কোনো সময় আল উদেদ বিমান ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের উপস্থিতি বন্ধ করে দিতে পারে। এই ঘাঁটিটি মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক শক্তি পরিচালনার মূল কেন্দ্র। আল উদেদ ঘাঁটি কেন এত গুরুত্বপূর্ণ? এই ঘাঁটি থেকেই মার্কিন সেন্ট্রাল কমান্ড পুরো মধ্যপ্রাচ্যের সামরিক কার্যক্রম পরিচালনা করে। ইরাক, সিরিয়া, আফগানিস্তান সব বড় অভিযানের পরিকল্পনা হয়েছে এখান থেকেই। অর্থাৎ এই ঘাঁটি ছাড়া যুক্তরাষ্ট্রের আঞ্চলিক প্রভাব বড়ভাবে দুর্বল হয়ে পড়বে। খালিদ আল থানির মন্তব্য ছিল আরও কঠিন। তিনি বলেন, কাতার যদি এই ঘাঁটি তুলে দেয় তাহলে কাতারের খুব বেশি ক্ষতি হবে না, কিন্তু যুক্তরাষ্ট্রের জন্য এটি হবে মধ্যপ্রাচ্যে একটি হাত কেটে ফেলার মতো। এই বক্তব্য আসলে যুক্তরাষ্ট্রকে মনে করিয়ে দেয় এই ঘাঁটির মালিক কাতার, আমেরিকা নয়। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। আল উদেদ ঘাঁটির অবকাঠামো তৈরিতে কাতার নিজেই কয়েক বিলিয়ন ডলার বিনিয়োগ করেছে। অর্থাৎ কাতার আর্থিকভাবে এই ঘাঁটির ভার বহন করেছে, অথচ কূটনৈতিকভাবে বারবার সন্দেহের মুখে পড়েছে। যুক্তরাষ্ট্র কাতারকে একদিকে মেজর নন ন্যাটো অ্যালাই ঘোষণা করেছে, আবার অন্যদিকে হামাসের সঙ্গে সম্পর্কের অভিযোগের সমালোচনাও করেছে। অথচ গাজা যুদ্ধ, জিম্মি মুক্তি, ইরান পশ্চিম সংলাপ সহ সব ক্ষেত্রেই কাতার মধ্যস্থতাকারীদের ভূমিকা পালন করেছে। এই দ্বৈত আচরণ থেকেই কাতারের অসন্তোষ বাড়ছে। এই বক্তব্যের সময়টাও খুব গুরুত্বপূর্ণ। ঠিক তখনই যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য আল উদেদ ঘাঁটি থেকে অপ্রয়োজনীয় কর্মীদের সরিয়ে নেয়, কারণ ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনা দ্রুত বাড়ছিল। আল উদেদ ঘাঁটি ইরানের খুব কাছে অবস্থিত, ফলে যে কোনো সংঘাতে এটি সরাসরি লক্ষ্যবস্তু হতে পারে। এই প্রেক্ষাপটে এই প্রশ্ন উঠছে, যুক্তরাষ্ট্রকে এবার মধ্যপ্রাচ্যে তার সামরিক উপস্থিতি নতুন করে ভাবতে বাধ্য হচ্ছে? কাতার কি এই ঘাঁটিকে কৌশলগত চাপ হিসেবে ব্যবহার করছে? সবচেয়ে গুরুত্বপূর্ণ, মুসলিম দেশগুলোর মধ্যে কি একটি বিরল ঐক্যের ইঙ্গিত দেখা যাচ্ছে? এদিকে ইরানকে ঘিরে যুদ্ধ প্রায় শুরু হয়েই থেমে গেছে। একসময় মনে হচ্ছিল যুক্তরাষ্ট্র যে কোনো মুহূর্তে ইরানে হামলা চালাবে, এমন খবরই দিয়েছিল রয়টার্স। কিন্তু শেষ মুহূর্তে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পিছু হটেন। ট্রাম্প বলেন, কোনো আরব দেশ বা ইসরায়েল তাকে থামায়নি, তিনি নিজেই সিদ্ধান্ত নিয়েছেন। কারণ হিসেবে তিনি জানান, ইরান নাকি ৮ শতাধিক বন্দী বিক্ষোভকারীর ফাঁসি স্থগিত করেছে। কিন্তু ইরান এই ব্যাখ্যা মানেনি। দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সরাসরি যুক্তরাষ্ট্রকে অভিযুক্ত করেন। তিনি বলেন, ইরানের ভেতরের অস্থিরতা কোনো স্বতঃস্ফূর্ত আন্দোলন নয়, এটি আমেরিকান ষড়যন্ত্র। খামেনির বক্তব্যে একটি বিষয় স্পষ্ট, তার মতে যুক্তরাষ্ট্রের লক্ষ্য কোনো নির্দিষ্ট প্রেসিডেন্ট নয়, বরং একটি স্থায়ী নীতি। ইরানের ভৌগোলিক অবস্থান, জনসংখ্যা এবং প্রযুক্তিগত অগ্রগতি যুক্তরাষ্ট্রের কাছে অগ্রহণযোগ্য। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ইরান যুদ্ধ চায় না, কিন্তু যুদ্ধ চাপিয়ে দেওয়া হলে মধ্যপ্রাচ্যের কোনো দেশেই যুক্তরাষ্ট্রের ঘাঁটি নিরাপদ থাকবে না। ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সত্যিই কি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ভয়ঙ্কর আক্রমণ ঠেকাতে পারবে? এই লড়াইটা শুধু মিসাইল বনাম মিসাইলের নয়, এটা রাডার, স্টেলথ প্রযুক্তি আর কয়েক সেকেন্ডের সিদ্ধান্তের যুদ্ধ। এক মুহূর্ত দেরি মানেই ধ্বংস। ইরানের জন্য সবচেয়ে বড় হুমকি হচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ব্যবহার করা F-35 লাইটেনিং II যুদ্ধবিমান। এগুলো পঞ্চম প্রজন্মের স্টেলথ ফাইটার জেট। সাধারণ ভাষায় বললে, এই বিমানগুলো এমনভাবে তৈরি যে রাডার সহজে ধরতেই পারে না। শত্রু দেশের আকাশসীমার ভেতরে অনেক দূর ঢুকে পড়ার পরেও অনেক সময় এগুলোর অস্তিত্ব ধরা পড়ে না। 2024 সালের অক্টোবরে ইসরায়েল যখন ইরানের গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনায় হামলা চালায়, তখন আন্তর্জাতিক বিভিন্ন রিপোর্টে বলা হয়, ইসরায়েলি যুদ্ধবিমানগুলো ইরানের আকাশ প্রতিরক্ষা এড়িয়ে সরাসরি লক্ষ্যবস্তুতে আঘাত হানে। এখানেই ইরানের সবচেয়ে বড় চ্যালেঞ্জ, এই অদৃশ্য শত্রুকে কিভাবে সময়মতো শনাক্ত করা যাবে। দীর্ঘদিন ধরে ইরানের আকাশ প্রতিরক্ষার মূল ভরসা ছিল রাশিয়ার দেয়া S-300 PMU-2 সিস্টেম। এটি অনেক দূর থেকে শত্রু বিমান বা মিসাইল শনাক্ত করতে পারে।
কিন্তু 2024 সালের শেষ দিকে ইসরায়েলের নির্ভুল হামলায় এই S-300 সিস্টেমের শেষ সক্রিয় ব্যাটারিগুলো ধ্বংস হয়ে যায় বলে দাবি করা হয়। এর ফলে ইরানের আকাশ প্রতিরক্ষায় বড় ধরনের ফাঁক তৈরি হয়। এই ঘটনাই দেখিয়ে দেয় পুরনো রুশ প্রযুক্তি আধুনিক পশ্চিমা ইলেকট্রনিক যুদ্ধ আর স্মার্ট মিসাইলের সামনে কতটা দুর্বল। এরপর ইরান সামনে আনে তাদের নিজস্ব তৈরি ব্যবস্থা বাভার 373। ইরানের দাবি এই সিস্টেম রাশিয়ার S-400 কিংবা আমেরিকার প্যাট্রিয়ট সিস্টেমের সমতুল্য। এতে ব্যবহার করা হয় সাইয়াদ 4B মিসাইল, যার পাল্লা নাকি 300 কিলোমিটারের বেশি এবং এটি অনেক উঁচুতে থাকা লক্ষ্যবস্তু ধ্বংস করতে পারে। ইরানি কর্মকর্তারা আরও দাবি করেন বাভার 373 স্টেলথ বিমানও শনাক্ত করতে পারে। তবে বাস্তব যুদ্ধে, বিশেষ করে পূর্ণমাত্রার সংঘর্ষে এই দাবি এখনও পরীক্ষিত নয়। তবুও বর্তমানে এই সিস্টেমই ইরানের আকাশ রক্ষার মূল ভরসা। লং রেঞ্জ সিস্টেমের পাশাপাশি আছে মাঝারি পাল্লার 15তম খোরতাদ প্রতিরক্ষা ব্যবস্থা। এটি একসাথে একাধিক লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। এর রাডার প্রায় 150 কিলোমিটার দূর থেকে যুদ্ধবিমান ও ক্রুজ মিসাইল শনাক্ত করতে সক্ষম। সবচেয়ে বড় সুবিধা হলো এটি খুব দ্রুত অবস্থান বদলাতে পারে, ফলে শত্রুর জন্য এটিকে টার্গেট করা কঠিন হয়ে যায়। কিন্তু সমস্যা এখানেই শেষ নয়। আজকের যুদ্ধে শুধু ওপর দিয়ে আসা বিমান নয়, নিচু দিয়ে উড়ে আসা ক্রুজ মিসাইলও ভয়ঙ্কর হুমকি। এগুলো রাডার এড়িয়ে পাহাড়, ভবনের আড়াল ধরে এগোয়। এসব ঠেকাতে ইরান ব্যবহার করছে টর M1 এবং আজারাক নামের স্বল্প পাল্লার প্রতিরক্ষা ব্যবস্থা। কিন্তু যদি একসাথে অনেক মিসাইল ছোড়া হয়, তাহলে এই সিস্টেমগুলো চাপ সামলাতে ব্যর্থ হতে পারে। আরেকটি বড় দিক হলো আধুনিক যুদ্ধ শুধু অস্ত্রের নয়, চোখ অন্ধ করার যুদ্ধ। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের রয়েছে অত্যাধুনিক ইলেকট্রনিক ওয়ারফেয়ার প্রযুক্তি, যা রাডার জ্যাম বা বিভ্রান্ত করতে পারে। ইরান এজন্য অ্যান্টি জ্যামিং প্রযুক্তিতে বিনিয়োগ করেছে।